পাহাড় এবং গভীর অরণ্যে নির্জন ও দুর্গম অঞ্চল একসময়ের সমুদ্র কোল ঘেঁষা এই জনপদে ব্রিটিশদের আনাগোনায় জনবসতি গড়ে উঠেছিল। ১৭৭৫ সালে আরাকান থেকে কিছু মানুষ সদলবলে পালিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এলাকায় চলে আসে। ফালং, হারবং, বড়ইছড়ি ও বহলতলিতে বসতি স্থাপন করেছিল। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে আরাকানে যোগাযোগ হতো, আর এজন্য দিতে হতো ঘাটের কর। প্রচলিত আছে, কর আদায়কারী উখি নামের ব্যক্তির নামে ঘাটের নাম হয়েছিল উখিয়ার খাটা। ১৮১৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নথিতে উখিয়ার ঘাট নাম পাওয়া যায়। কালক্রমে ঘাট শব্দটি বাদ পড়ে উখিয়া নামটি পরিচিতি লাভ করে। ১৯২৬ সালে গঠিত হয় উখিয়া থানা। ১৯৮৩ সালে ৫টি ইউনিয়ন নিয়ে উপজেলা হিসেবে পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম শুরু করে উখিয়া। ভৌগোলিক অবস্থান বিবেচনায় উখিয়ার উত্তরে রামু, দক্ষিণে টেকনাফ, পূর্বে মিয়ানমারের রাখাইন প্রদেশ এবং পশ্চিমে বঙ্গোপসাগরের সীমানা। বদলে যাওয়া বাংলাদেশ বহর কক্সবাজারের পাহাড় সমুদ্র ঘুরে ঘাঁটি গেড়েছে উখিয়ায়। চলুন আলাপ করে আসি ভাগ্য বদলানো কিছু মানুষের সঙ্গে, পরিবারে নিরাপদ আশ্রয় এবং আর্থিক সচ্ছলতায় যাদের জীবনে এসেছে পরিবর্তন। এই অঞ্চলের অধিবাসীদের প্রধান পেশা কৃষি, আর সমুদ্র তীরবর্তী মানুষরা নিয়মিত মাছ আহরণ করতে চলে যায় গভীর সমুদ্রে। কিছু মানুষ মধ্যপ্রাচ্যে প্রবাসী হওয়ার সুবাদে রেমিটেন্স প্রবাহ বেশ ভালো। বাণিজ্যিক কার্যক্রমের আর এক মাধ্যম লবণের মাঠ। একসময় ঘন জঙ্গল থাকায় সেগুন কাঠের রমরমা ব্যবসা কেন্দ্র ছিল এই উখিয়া। দুই চাকা সমান না হলে যেমন গাড়ি সামনের দিকে এগোয় না, তেমনি সমাজের পিছিয়ে থাকা মানুষকে সঙ্গে না নিলে অর্থনীতির চাকাও গতি পায় না। বাংলাদেশ সরকার তৃণমূলের ভাসমান সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় প্রতিষ্ঠিত করছে পুনর্বাসন উদ্যোগে। কোথাও কোথাও হয়তো বা প্রয়োজন পড়ে যায়, কিছু সংস্কার কাজ করার প্রয়োজন হয়, রাস্তাঘাট তৈরি করার প্রয়োজন পড়েছে, সেখানে রাস্তাঘাট তৈরি করেছি। টিউবওয়েল সহ আরও অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করে তৈরি করে দিয়েছি। এছাড়াও তাদেরকে আরও তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদের কর্মক্ষমতা এবং আয় বর্ধন কর্মসূচি বাড়ানোর জন্য আমরা বিভিন্ন যুব উন্নয়নের মাধ্যমে এবং বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে কৃষি এবং বিভিন্ন ধরনের ঋণের ব্যবস্থা করেছি। সমবায় সমিতি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ঘরে ঘরে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর এজেন্ডা ছিল যে কোনো জায়গা খালি রাখা যাবে না, কৃষি জমি খালি রাখা যাবে না, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা প্রত্যেকটি ঘরের সামনে পুষ্টি বাগান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি যে প্রত্যেকটি ঘরে আমরা খুব শীঘ্রই এই ধরনের পুষ্টি বাগান, এই ধরনের কার্যক্রমগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং এই ধরনের কাজগুলো করে আমার কাছে যেই ব্যক্তিগত অনুভূতি মনে হচ্ছে যে এত জুনিয়র অফিসার হিসেবে এত বড় কাজ করে নিজের প্রতি নিজের গর্ব হচ্ছে। এবং এই এত বড় মানবতা কাজ হয়তো বিশ্বের কোথাও হয়নি, কারণ এতগুলো ঘর কাউকে, এত গৃহহীন মানুষকে কখনো দেওয়া হয়নি। বদলে যাওয়া জীবনযাপনের ছবি দেখতে চলুন ঘুরে আসি উখিয়ার রাজা পালং ইউনিয়নে। হাকিমপাড়া আশ্রয়নে ৮৮ ভূমিহীন পরিবার স্থায়ী ঠিকানায় কেমন আছে তা জেনে আসি। নিজস্ব কোনো ভূ সম্পত্তি ছিল না মোহাম্মদ আলীর বাবার, তাই ব্যক্তি মালিকানা জায়গার ওপর বছরের পর বছর ধরে আশ্রয় থেকেছেন। পরের জায়গায় পরগাছার মতো আশ্রয় থাকার বিড়ম্বনাও ছিল। উচ্ছেদের হুমকি আসত মাঝে মধ্যেই। নিত্যদিনের এই পরিস্থিতির মধ্যেই বেড়ে ওঠা মোহাম্মদ আলীর। দুস্থ অসহায়ের মতোই হালচাল ছিল এই পরিবারটির। তিনবেলার খাবার জোটাতে যেমন ছিল দুরবস্থা, তেমনি আর্থিক সংকটে পড়ালেখাও হয়নি। সংসারের হাল কাঁধে নিয়ে মোহাম্মদ আলী একসময় দিনমজুরির কাজ শুরু করেছিলেন। বাসা ভাড়াতে ছিলাম, ওইখানে বাসা ভাড়া দিতে না পারলে গালাগালি করতো, তাহলে ঝগড়া হতো, দিতে পারি নাই, যে জন্য অনেক গালাগালি করছিল। করার পরে ওই ভাড়াটা সাইরে আবার বাপের বাড়ি চলে গেছিলাম। ওখান থেকেও আবার ওদের আমরা টাকার জন্য জায়গা দিছি, তোমার ফ্যামিলি এতগুলো না তো, অল্পগুলো টাকার জন্য জায়গা দিছি, তোমরা এতগুলো এখানে আসছো কেন? ওখান থেকে আবার চলে গেলাম ভাড়া বাসায়। ভাড়া বাসার থেকে এটা তখন আবার সরকারের যেখানে একটা ঘর দিয়ে খবর শুনছি, ওইটা নিয়ে আবার আবেদন করলাম। তখন আমাদের সরকারের ঘর এটা দিয়ে তখন এখান থেকে চলে আসলাম আর কি, এই ঘরে চলে আসলাম।
আমার ওই যে বাড়াবার সাথে যেটা নাকি প্রতি টাকা দিয়ে লাগতো ওগুলো দিয়ে হচ্ছে না, তাহলে আমার ছেলে মেয়ে আছে চারটা মেয়ে নিয়ে সুখে বসবাস করতেছে আর কি। প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা এই ঘরটা দিছে আমাদের জন্য, গরিব অসহায় যে মানে অনেক উপকার হয়েছে আর কি, ওনার জন্য মানে দোয়া করতেছে আর কি আমরা সবাই। রোজগারের পথ পেয়ে আরিফা বেগমকে বিয়ে করে সংসারী হন মোহাম্মদ আলী। একে একে 4 সন্তান জন্মের পর আলাদা বসবাসও শুরু করেন। দিনবদলের সঙ্গে পরিবারে নিত্য খরচও বাড়ে। বছর 10 ভাড়া বাসায় থেকে উপার্জনের সিংহভাগই খরচ করতে হয়েছে। সঞ্চয় শূন্যই থাকল, মাঝখানে মাস কাটত টানাটানিতে। মোহাম্মদ আলীর সেই দুরবস্থায় পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়েছে আশ্রয়নের একটি ঘর। বাচ্চাগুলো দুষ্টামি করলে কোনো কিছু ওরা গাছ রোপণ করছে, এগুলা ছিললে গালাগালি করতো, অনেক কষ্ট করে বাচ্চাগুলো কিনে নিয়ে ওখানে থাকতাম। যখন সরকারে ঘর দিচ্ছে, তারপর ঘরের আবেদন করছে, সরকারে ঘর দিছে, ঘর যখন দিছে আমরা এখানে চলাচ্ছি। চলার পরে এখন আমরা বাচ্চাগুলো নিয়ে সুন্দর করে আসি আর কি করে। আশ্রয়ন প্রকল্পে নাগরিক মর্যাদা ফিরে পাওয়া 88 পরিবারই ভাগ্য পরিবর্তনের সুযোগ পেয়েছে। অসহায় মানুষের ঘুরে দাঁড়ানোর এমন সময়টা সহজ করতে ছায়ার মতোই পাশে আছে বাংলাদেশ সরকার। 7 সন্তানের জননী মমতাজ বেগমের সঙ্গে তার স্বামী কামাল হোসেনের বয়সের ব্যবধান বিস্তর, অর্থাৎ বাল্যবিয়ের শিকার হয়েছিলেন হাজিমপাড়ার মমতাজ। কারণ পরিবারে আর্থিক অসচ্ছলতা ও সম্পদের অভাবে সন্তানকেই দায় ভেবেছিলেন মমতাজের বাবা মা। মমতাজের এক মেয়ে প্রতিবন্ধী, চিকিৎসার ব্যয় বহনের সামর্থ্য নেই। আর কামাল হোসেনও বয়সের ভারে কর্মদক্ষতা হারিয়ে প্রায় অচল। বাধ্য হয়ে সংসারে দায়িত্ব কাঁধে নিয়েছেন মমতাজ। দিনমজুরির পেশায় আর কতই বা রোজগার। নিত্য সংকট যেন পিছু ছাড়েনি এই অসহায় পরিবারের। দুকুলে আশ্রয়ের কিংবা সচ্ছলতার কোনো অবলম্বনই ছিল না। প্রায় 14 বছর ধরে এক ছাপড়া ঘরেই কাটিয়ে দিয়েছেন সন্তানদের নিয়ে। একটা স্থায়ী ঠিকানার অভাব পূরণ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 13 বছর টানা মানুষের জায়গা তাই আসছিলাম, পানির হষ্ট, জ্বরের হষ্ট, নেল দেনতে হষ্ট, গড় উড়ি যাইতে বুঝনাইয়ে তো বাইশা আসতে 7 জন। এখন আর অভাবত আসছিলাম, বাসা মারি থাকা ভইজে ইকে চারি মিকে ইয়ত কতন মানুষের 12টি জায়গার থাকা ভইজে মানুষের 500 টাকা দিয়ে দিই, 1000 টাকা দিয়ে লইয়ে 3000 টাকা লইয়ে আর বেশি হস্ত আসছিলাম। ইয়া যখন আর বসত বাড়ি দিয়ে ইয়ার উঠকে থেকে দিন মজুরি হাজ করিয়ে রাইতা ঘুমান হলে যাই পারি। আগে গুণ যাইবার হন আর তো হন গিয়া না যিয়ে তারিয়া তার তো গুণ যা হইছে হষ্ট ভাই আর বেশি চূড়া হারালতে বেশি হষ্ট ভাই আর গদ দিয়ে আর বেশি খুশি হয়ে এবার নমাজ পড়ি পরে আর দোয়া করি। শেখ হাসিনার লাগিয়ে দোয়া করছি, আর শেখ হাসিনার মানে কি দিয়ে আর বেশি দোয়া করছি। ভাসমান ও সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে বাংলাদেশ সরকারের ধারাবাহিক উন্নয়ন বাস্তবায়নে। নাগরিক সুবিধা দৃশ্যমান হয়েছে দেশ জুড়ে আশ্রয়ন প্রকল্পের ভিত গড়ার মাধ্যমে। আগে গড় আসিলাম, গড় ভাড়া দিয়ে বুঝতে 3,500 টাকা, এখন আর গড় ভাড়া দিয়ে না করে সংসারের খরচ লাই আর খরচ করি, আর খুব উপকৃত হই। আর ফুয়াশা ছেলে মেয়ে আর মানুষ করিবার লাই ওই গড় ভাড়া টাউন ইন্ডিয়া আর বিয়ে করি স্যার। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যে আর গড় দিয়ে আর খুব উপকৃত হই। হ্যাঁ, শেখ হাসিনার মানে স্মরণের মধ্যে আর নমস্কার হইল। বাপর বাড়িতে আসছিলাম না বাইরে বেশি হস্ত মানে টাকা লোয়া গড়ে ডোয়ারে বিকিলে মানে হস্তাত আসছিলাম। এখন এই শেখ হাসিনার ঘর দিয়ে এখন একটু আয়ন করা মানে বেশি মানে সুখ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও এক ধাপ এগিয়ে গেছে আমাদের সবার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ। তাহেরা বেগমের লেখাপড়ার সিঁড়িটা 9ম শ্রেণীতে এসেই শেষ হয়ে গিয়েছিল। অভাবে আর পারিবারিক দৈন্যতায় এগোয়নি। শিক্ষা জীবন শেষে সংসার জীবনে প্রবেশ করেন এক দুস্থ পরিবারের ছেলে জমির উদ্দিনের সঙ্গে। বাবার মতো শ্বশুরেরও আর্থিক সংকটের পরিবার। নামমাত্র বাড়ি এবং সামান্য জায়গায় 51বর্তী পরিবারের সদস্যদের একত্রে বসবাস প্রায় অসম্ভব ছিল।
সম্পত্তির ভাগ জোটেনি তাহেরার স্বামীর। বসত ভিটার অভাবে বাসা ভাড়া নিয়ে শুরু করেছিলেন নতুন সংসার। সেখানেই একমাত্র সন্তান নুসরাতের জন্ম। খরচের সঙ্গে বাড়ে সন্তানের সুন্দর ভবিষ্যতের ভাবনাও। একে তো কোনো সঞ্চয় নেই, তার উপর প্রতিনিয়ত বাড়তি খরচের তালিখাতায় হিসেব বাড়তেই থাকে। সুদিনের অপেক্ষায় আশাবাদী তাহেরার একদিন স্বপ্ন পূরণ হলো। জমির দলিল সহ বাড়ির মালিকানায় খুশি তাহেরা। বাবুদেরকে ভালো মতো খাওয়াতে পারতাম না, বাসা ভাড়া দিতে না পারলে টিকা মারত লোকেরা। তারপর অশান্তি সৃষ্টি হতো সংসারের মধ্যে, ইনকাম কম, ভালো মতো খাওয়াতে পারতাম না। এই জন্য মানে আমরাও নিজেও কাটতে পারতাম না, মানে যেগুলা খেতাম এগুলো মানে বাসা ভাড়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হতো। এখন আগে দিতাম 1000 টাকা, এটা নিয়ে সংসারের মধ্যে ভালো মতো খাওয়াতে পারছি, এটা তো দিতে হচ্ছে না এখন। তাই এই জন্য হাসিনা আপুকে অসংখ্য ধন্যবাদ। এখন আল্লাহ সুন্দর করে সংসার চালাচ্ছে, খাওয়াচ্ছে, খাচ্ছি। মুজিব শতবর্ষে সুবিধাবঞ্চিত পরিবারের পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এই আশ্রয়ণ প্রকল্পে জাতি ধর্মের ভেদাভেদ নেই। সব ধর্মের, সব শ্রেণী পেশার মানুষেরই একত্রে বসবাসের মাধ্যমে প্রতিটি পল্লী যেন হয়ে উঠেছে গ্রামীণ সমাজ ব্যবস্থা। প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী পৈতৃক সম্পত্তির ভাগ পাননি লাকি রুদ্র। দরিদ্র পরিবারের নিতাই রুদ্রের সঙ্গে বৈবাহিক সূত্রে সংসার শুরু করেছিলেন বহু বছর আগে। তখনও নিজস্ব ভিটে বাড়ি কিছুই নেই। চায়ের দোকানের সামান্য রোজগারে বাসা ভাড়া দিয়ে চলত। কক্সবাজার শহরে পরিবার নিয়ে বাসা ভাড়া দিয়ে সংসার চালানো ব্যয়বহুল তো বটেই। লাকি তার স্বামীর কাঁধ হালকা করতে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেছিলেন বাড়তি আয়ের আশায়। হঠাৎ করে প্যারালাইসিসে কর্মক্ষমতা হারান নিতাই রুদ্র। তার চিকিৎসায় সর্বস্ব বাজি রেখেও শেষ রক্ষা হয়নি। নিতাইয়ের মৃত্যুর পর অসহায় লাকি সর্বশান্ত হয়েছিলেন। সামান্য যা সঞ্চয় ছিল তাও ব্যয় করেছেন মেয়ের বিয়েতে। বিধবা অসহায় এই নারীর মাথায় ছাদ হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমার স্বামী মারা গেছে, আমি বাবার বাড়ি থাকতাম, অনেক কষ্ট করতাম, মানে ব্রাকে চাকরি করতাম বা বিভিন্ন ধরনের। একটা মেয়ে ছিল, মেয়েটা বিয়ে দিছি, অনেক টাকা পয়সা তুলে দিয়ে মানুষের দাঁড় করিয়ে আমি মেয়েটা বিয়ে দিছি। একটা নাতি ছিল, আর তো 2টা নাতি। আমি কি করব এখন? আমি একা, আমি কিভাবে চলবো? আমার দুঃখ, আমি শাক বেছি ওখানে। সরকারের জন্য আমাকে একটা ঘর দিছে, এই ঘরটা আমি ওখানে খেতি করছি, খেতি করে 2 শাক থাক বেশি, নাতিকেও খাবে, আমি নিজেও খাই। প্রতিদিন নদীর জোয়ার ভাটার মতোই জীবনের গতি প্রকৃতির সঙ্গে বাস্তবতার সামাল দিয়ে চলা ছিন্নমূল শিকড়বিহীন মানুষগুলো সমাজ থেকে দূরে সরে যায়, দারিদ্রতার ছাপ ফেলে রেখে যায়। আর সেই পদাঙ্ক অনুসরণ করেই উত্তরসূরি হয়ে ওঠে আর এক প্রজন্ম। বাস্তুভিটা ও আশ্রয়হীন পরিবারগুলোর এই চক্রাকার জীবন প্রণালী ভেঙে উন্নত জীবনের পথ দেখিয়েছে আশ্রয়ণ প্রকল্প। 4 দেয়ালের মাঝে অলস সময় পার করা মানুষটি আরতির স্বামী সোনাকান্তি দাস। হঠাৎ অসুস্থতায় 2 চোখের আলো হারিয়ে ঘোর অন্ধকারে হারিয়ে গেছে সোনাকান্তির রঙিন স্বপ্নগুলো। একটা চায়ের দোকান ছিল, অল্প পুঁজি দিয়ে শুরু করা সেই ব্যবসা বাড়ানোর ইচ্ছেটাকে লালন পালন করছিলেন 2 সন্তানের মতোই। অন্ধত্বের কারণে সব গুড়ে বালি। এক ছেলে বিয়ের পর আলাদা সংসার করছে, আর এক ছেলে বাবা মায়ের সঙ্গ ছাড়েনি। স্ত্রী সন্তান নিয়ে সুখে দুঃখে একসাথেই আছে। ভূমিহীন এই পরিবারের স্থায়ী ঠিকানা হয়েছে আশ্রয়ণ প্রকল্পে। অনেক কষ্ট করছি, এই জমিদারের হতা শুনছি, বাড়া টাইমের দিন না পাইলে। তারপর 30 বছর পর মাননীয় শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী একটা গাছ দিয়েছি, আর খুব খুশি হয়েছি। উপহারের ধরন আছে, মূল্যমানে যাচাই করারও সুযোগ আছে। একখণ্ড জমি এবং স্থায়ী পাকাপোক্ত আবাসস্থল উপহার পৃথিবীর পুনর্বাসন ইতিহাসে এই প্রথম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই অনন্য মানবিক উদ্যোগে লাখো ভূমিহীন পরিবার আপন ঠিকানায় নিশ্চিন্তে নিরাপদ জীবনযাপন করে। আগামী পর্বে আপনারা দেখবেন
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদলে যাওয়া মানুষ ও তাঁদের জীবনযাপন চিত্র। তেনিকা করে বাজে আর সংসার গাছ চলে আমার ইবা মূল্যে শেষ আই মূল্যে শেষ দুধ জানি দেবা যার কিছু না জানি একদম বিড়ে নাই স্যার বাদি ঘর বাঁধি না পারি এ মানুষের বাড়া 1000 টিয়া 500 টিয়া নিকে এ ঘর ভাড়া দিতে দিতে ইহান আল্লাহর মাজারে দান গজ্জে হরাত গজ্জে ফান আল্লাহর তাহারে বিক্রি দিয়ে ফান দিয়ে আমার ছেলে মেয়ে নিয়ে শুধু চিন্তা করতেছি যে আমার কোনো জায়গায় একটা জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমি কোথায় থাকবো, কী নিয়ে থাকবো, কোনো দিনও তো জায়গা জুড়াইতে পারবো না। সেজন্য আমার শেখ হাসিনা আপাকে আমি অনেক আসসালামু আলাইকুম, শেখ হাসিনা আপা আমাকে একটা ঘর দিছে, আমি খুশি হয়েছি। আমার ছেলে মেয়ে নিয়েও আমি এখানে 2টা ভাত খাইতে পারবো, ভাড়া বাসা তার দিতে হবে না।